আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কোনো দেশের প্রতি বিএনপি সরকারের দুর্বলতা নেই জানালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ঢাকা দিল্লি সম্পর্কে গুরুত্ব পাবে জনস্বার্থ। এলডিসি উত্তরণ পেছানো গেলেও বিশ্ব বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে কূটনৈতিক তৎপরতার পরামর্শ। ১০০ বছর পর আবারও বড় ভূমিকম্পের সংখ্যা। চলতি মাসে ১০ দফায় ঝাঁকুনিকে পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ। মাদারীপুরে এলজিইডির সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়ম। গাইডওয়ালের নিচে কংক্রিটের পরিবর্তে কলা গাছ। জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতকে এড়িয়ে যাবার সুযোগ নেই, তবে পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগোবে দ্বিপাক্ষিক সম্পর্ক। এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই দাবি করে শামা ওবায়েদ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সাথে চুক্তি হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রতিমন্ত্রী। তার সঙ্গে কথা বলেছেন মাহফুজ মিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় চমক পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সবাইকে অবাক করে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ডেপুটি বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর থেকে নির্বাচিত এমপি শামা ওবায়েদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুঁকে পড়ল নতুন সরকার? কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে আমরা ওই সম টার্মস এন্ড কন্ডিশনস আমরা কথা বলবো। সবার আগে বাংলাদেশ, ওই কনসেপ্টটা মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সবকিছু আমরা ডিসাইড করব। ভোটের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, তার আগে জাপান ও চীনের সাথেও বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। এসব চুক্তির ভবিষ্যৎ কি, কিংবা কিভাবে চূড়ান্ত হবে বিদেশিদের সাথে চুক্তি? প্রশ্ন প্রতিমন্ত্রীর কাছে। We want to make parliament functional. We want to make parliament the hub of all decision making process. এই পার্লামেন্টে সবকিছু আলোচনা হবে, সেটাই ন্যাচারাল। নানা ইস্যুতে চরম টানাপোড়েনে থাকা ঢাকা দিল্লি সম্পর্কের গতিপথ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। আমার দেশের একটি মানুষেরও স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ বিএনপি সরকার করবে না, কোনো দেশের সাথে সেই টার্মসে যাবে না। ইউ ক্যানট অ্যাভয়েড অর ইগনোর ইউর নেইবার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে, আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, এবং সেটা আমরা ভেরি ক্লিয়ারলি উই হ্যাভ রিইটারেটেড দিস পয়েন্ট। আসে বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়টি। সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর জোর দেন। স্বল্পোন্নত দেশ হিসেবে টিকে গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বাংলাদেশ। কেননা মুক্ত বাণিজ্য চুক্তি সয়ে এগিয়ে গেছে প্রতিযোগীরা, যার বড় ধাক্কা আসবে পোশাক খাতে। তাই এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন নিয়ে বসে না থেকে ব্যবসায়ীদের নতুন বাণিজ্য লড়াইয়ে প্রস্তুতির পরামর্শ অর্থনীতিবিদদের। বলছেন, প্রণোদনা দেয়া থামাতে হবে নতুন সরকারকেও। জাতিসংঘের হিসেবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হবার সুবাদে বাংলাদেশ রপ্তানিতে সুবিধা পাচ্ছে 51 বছর ধরে। তবে 2018 ও 2021 সালের মূল্যায়নে বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েশন অর্থাৎ উন্নয়নশীল দেশ ঘোষণার সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। কথা ছিল সিদ্ধান্ত কার্যকর হবে 2024 সালে, কিন্তু কোভিডের প্রাদুর্ভাবের কারণে গ্র্যাজুয়েশনের মেয়াদ 2 বছর বাড়ানো হয়। গোড়া থেকেই এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে শিল্প মালিকরা, তাতে সায় দিয়ে জাতিসংঘে চিঠিও দিয়েছে নতুন সরকার, যেখানে বলা হয় গত 2 বছর রাজনৈতিক পালাবদলের কারণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যায়নি, নতুন মার্কিন ট্যারিফের কারণে বিশ্ববাজারও অস্থির। এসব কারণে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে তা সামলাতে প্রস্তুত নয় বাংলাদেশ। জাতিসংঘের সেই কমিটি যদি মনে করে না আমাদের যে যুক্তিগুলো আছে এই যুক্তিগুলো খুব একটা সবল নয়, তখন কিন্তু তারা বলতে পারে যে না, এটা গ্রহণযোগ্য নয়, তোমাদেরকে উত্তরণ করতে হবে। এটা কিন্তু আমরা এককভাবে চাইলে কিন্তু হবে না। তথ্য উপাত্তের ভিত্তিতে যে গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়া মিট করার ক্ষেত্রে যে আমাদের কোনো অসুবিধা হবে না সেইটুকু আমি বুঝতে পারিনি, কিন্তু আমার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির যে একটা
কঠিন সময় পার হচ্ছে, সেইটা একটা কেসিং পয়েন্ট হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাবে এলডিসি উত্তরণ হলে বাংলাদেশের রপ্তানি আয় কমবে বছরে $537 কোটি, যার বড় অংশই পোশাক। আবার স্বল্পোন্নত দেশ থেকে গেলেও প্রতিযোগিতা কমার সুযোগ নেই, কেননা বিভিন্ন দেশ কিংবা অঞ্চলের সাথে আলাদা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে ফেলেছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো প্রতিযোগীরা। এক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি শুধুই ভুটানের সাথে। যে পদক্ষেপগুলো আমরা নিতে এতদিন নিইনি, সেই পদক্ষেপগুলো আমাদের দ্রুততার সঙ্গে নেওয়া উচিত, শুরু করা উচিত। এখন যদি এটা জাতিসংঘের সেই কমিটি যদি আমাদের সঙ্গে একমত হয়ে যদি এটা পিছিয়ে দেয়, তাহলে পিছিয়ে যাবে। সরকারের এখন যেই আর্থিক সক্ষমতা আছে, সেই আর্থিক সক্ষমতা নগদ পণ্যের জন্য তাদেরকে কমাতে হবে, কিন্তু এটা রেমিটেন্সের জন্য সত্যি, এটা রপ্তানির জন্য সত্যি। সুতরাং সেই পরিবর্তনগুলোকে মেনে নেওয়ার মানসিকতা এবং সেই অনুযায়ী প্রস্তুতির বিষয়টিও ব্যক্তি খাতের চিন্তা করতে হবে। এর আগে জাতিসংঘে এলডিসি উত্তরণ পেছানোর আবেদন করে সফল হয়েছে মালদ্বীপ, নেপাল, অ্যাঙ্গোলা ও সলোমন দ্বীপপুঞ্জ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ অঞ্চলে সবশেষ 96 স্বল্পোন্নত দেশ হিসেবে টিকে গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বাংলাদেশ, কেননা মুক্ত বাণিজ্য। বাংলাদেশ অঞ্চলে সবশেষ 96 বছর আগে 1930 সালে সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগের 65 বছর ভূমি তছনছ করা ভূমিকম্প হয়েছিল 6 বার। বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিত কিছু বলা না গেলেও প্রায় 100 বছর পার করা ওসব প্লেট যে কোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। এই অবস্থায় বাসাবাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান প্রস্তুতি। আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের 21 নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূকম্পনটি হয়ে যায় নরসিংদীতে। ইন্দো বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল 5.7। তখন বেশ কিছু প্রাণহানির খবর বয়ে এনেছিল প্রাকৃতিক দুর্যোগটি। মাত্র 3 মাসের মাথায় শুক্রবার জুমার নামাজের পর 5.4 মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠল সারা দেশ। চলতি মাস শেষ হওয়ার আগেই 10 দফা ভূকম্পন, গড়ে প্রায় 2 দিনে একটি। এমন ঘন ঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস? বারবার যদি ভূমিকম্প হয়, আমরা জানি প্লেট বাউন্ডারিতে গেলে সেখানে এনার্জি সৃষ্টি হয়। এনার্জিগুলো জমা হতে হতে সে যদি আর জায়গা না পায়, তখন সেটা বিস্ফোরণ ঘটে, এনার্জিটুকু বের হয়ে আসে। এমত অবস্থায় বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে, তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। সবশেষ 1997 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক ছিল 8 মাত্রারও বেশি। গবেষণা বলছে, বাংলাদেশের পাশ দিয়ে চলে যাওয়া কিছু বড় প্লেট বাউন্ডারি আর ভেতরে ও অতি নিকটের ফল্ট লাইনগুলোর 100 থেকে 150 বছর পর পর 7-এর বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। 8-এর অধিক মাত্রার ভূমিকম্পেরও আশঙ্কা আছে, যা 250 থেকে 1000 বছর পর পর ফিরে আসে। বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে হবে, সেটা ইঞ্জিনিয়ারদের শিখাইতে হবে, আর আমাদেরকে